Hello guys, this is Ghazi Rahman and welcome to today's video. আজকের ভিডিওতে আমরা কথা বলবো Z790 Aorus মাস্টার মাদারবোর্ড নিয়ে। এটি গিগাবাইটের একটি হাই টিয়ার মাদারবোর্ড এবং আমরা এই মাদারবোর্ডের কিছু ফিচার্স নিয়ে আজকে কথা বলবো। চলুন এই মাদারবোর্ডের আনবক্সিং ভিডিওটা দেখা যাক। So guys, before we talk about the main features of this motherboard, let's get some of the basic features out of the way. যেটা আমাদের গিগাবাইটের let's say 5-6 জেনারেশন থেকে আগে থেকে আমাদের আছে, যেমন হলো ডুয়াল বায়োস। সো ডুয়াল বায়োস ইজ এ প্যাটেন্টেড টেকনোলজি ফর গিগাবাইট। আর বেসিক্যালি যেটা হচ্ছে এখানে মাদারবোর্ডে একটা না দুইটা বায়োস থাকে। সো করা প্রাইমারি বায়োস আর সেকেন্ডারি বায়োস। সো আপনার প্রাইমারি বায়োস যদি কোনো কারণে ফেল করে, ইউর সেকেন্ডারি বায়োস ইজ গোনা কিক ইন অ্যান্ড আপনি ওটা দিয়ে আপনার পিসি চালাতে পারবেন। আপনি যদি চান আপনার সেকেন্ডারি বায়োস থেকে আপনার প্রাইমারি বায়োস আবার নতুন করে বুট করতে পারবেন অ্যান্ড ইয়োর মাদারবোর্ড উইল বি রেডি টু গো। এর পাশাপাশি যেটা আছে আমাদের সাউন্ড, যে সাউন্ডের জন্য আমরা যে করি নিশিকনের যে সাউন্ড অডিও চিপগুলো, এগুলো ব্যবহার করা হয় ফর বেটার অ্যান্ড ক্লিয়ার কোয়ালিটি সাউন্ড। এর পাশাপাশি আমাদের যেটা আছে জাপানিজ সলিড স্টেট ক্যাপাসিটার ইউজ করা, যেটা ট্রেডিশনাল ক্যাপাসিটার থেকে টোয়াইস দ্য লাইফ টাইম। সো বেসিক্যালি আপনার মাদারবোর্ডটা অনেক দিন চলে, ইটস আ লংজিভিটি জিনিস। এর পাশাপাশি আমাদের যে অ্যান্টি সালফার টেকনোলজি যেটা আছে, সো বেসিক্যালি আমরা সবাই জানি যে বাংলাদেশের যে এনভায়রনমেন্টটা আছে এখানে কিন্তু পলিউশন হাই, এবং পলিউশনের ওয়ান অফ দ্য কি কম্পোনেন্টস অফ দিস পলিউশন ইজ সালফার। সো বেসিক্যালি যেটা হয় যে আপনি যদি আপনার পিসিটা রাখেন, আপনার পিসিতে যে এয়ার ফ্লো হচ্ছে তার সাথে বেসিক্যালি সালফারগুলো গিয়ে আপনার ক্যাপাসিটারের যে পয়েন্টগুলো আছে, ইলেকট্রিক টিপগুলো আছে, ওখানে গিয়ে বিল্ড আপ হয় অ্যান্ড ইট শর্টস আউট। সো এটা আপনার পিসির জন্য ভেরি হার্মফুল। বাট আমাদের অরসের যে মাদারবোর্ডগুলো আছে এখানে বেসিক্যালি যেটা হয় যে পুরো মাদারবোর্ডের উপরে একটা অ্যান্টি সালফার কোটিং করা হয়, ইটস আ পলিমার কোটিং। সো বেসিক্যালি সালফারগুলো বিল্ড আপও যদি হয়, বেসিক্যালি এটা ডাইরেক্ট ওই মেটেলগুলোর সাথে কন্ট্যাক্টে আসে না, তার ফলে বেসিক্যালি যেটা হয় যে দের ইজ নো পসিবিলিটি অফ শর্ট। সো আপনার পিসিগুলো প্রিভেন্টেড থাকে। এর পাশাপাশি আরেকটা ফিচার যেটা হচ্ছে যে পিসিআই মেটাল শিল্ডিং। কারণ আমরা যখন জানি যে আমরা যেমন গ্রাফিক্স কার্ড, যখন আমাদের 900 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো আছে, 980, 970, এই গ্রাফিক্স কার্ডগুলো থেকেই কিন্তু গ্রাফিক্স কার্ডগুলো অনেক হেভি হওয়া শুরু করছে। এবং এই হেভি গ্রাফিক্স কার্ডগুলো আপনারা যখন আপনাদের পিসিআই স্লটগুলোতে মাউন্ট করেন, সো দেয়ার ওয়াজ দিস টেন্ডেন্সি অফ দিস গ্রাফিক্স কার্ডস গেটিং বেন্ট, আপনার পিসিবি বেন্ড হয়ে যেত। তার জন্য একটা অ্যাডিশনাল সাপোর্টের জন্য একটা সিঙ্গল মেটাল পিসের ব্র্যাকেট, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেটাল শিল্ডেড ব্র্যাকেট, এগুলো ইউজ করা হতো ফর অ্যাডিশনাল সাপোর্ট, যাতে পিসিবিগুলো বেন্ড না হয়ে যায়। এটা হলো আমরা বলি হলো মেটাল শিল্ডেড পিসিআই স্লটস। এর পাশাপাশি কিন্তু যখন এগুলো হয়ে গেছে তারপরে বেসিক্যালি যেটা করেছে কিন্তু আমাদের যে র্যাম স্লটগুলো আছে এগুলোও কিন্তু মেটাল শিল্ডেড করে দেওয়া হয়েছিল ফর অ্যাডিশনাল স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট। এগুলোও কিন্তু আমাদের এই জেনারেশনের মাদারবোর্ডগুলোতে ফলো থ্রু করা হচ্ছে। এর পাশাপাশি আমাদের যে এখানে দেখবেন 24 পিন কানেক্টার বা 8 পিন কানেক্টার, এগুলোতে যেটা হলো যে সলিড পিন। সো বেসিক্যালি এখানে যে পিনগুলো ছিল ওগুলোকে হলো ছিল। সামটাইম এই 24 পিনগুলো খুলতে গেলে বা করতে গেলে হতো কি এই পিনগুলো বেঁকা যেত। সো এর কারণে বেসিক্যালি অরস হোয়াট দে ডিড ইজ দে ওয়েন্ট উইথ দ্য সলিড পিন। সো বেসিক্যালি এখানে কোনো হলো পিন থাকে না, এখানে একটা সলিড পিস অফ মেটাল থাকে পিন। সো টেন্ডেন্সি অফ দিস পিনস বেন্ডিং ইজ ভেরি লো।
সো দিস আর সাম অফ দ্য বেসিক ফিচার যেটা গিগাবাইটের সব ধরনের মাদারবোর্ডের মধ্যেই প্রিভেলেন্ট থাকে। এই মাদারবোর্ডটা মার্কেটে শিপ হয় ইন্টেলের 1700 সকেটের সাথে, যেখানে আপনারা ইন্টেলের 12 জেনারেশন এবং 13 জেনারেশনের যে কোনো প্রসেসর কানেক্ট করতে পারবেন। কিন্তু এই মাদারবোর্ডগুলোতে কিন্তু আমরা ইন্টেলের যে 12 জেনারেশনের i3 i5 প্রসেসরগুলো আছে ওগুলো কিন্তু আমরা কানেক্ট করবো না। উইল অলওয়েজ গো ফর দোজ i7 and i9, যেমন 12700K, 12900K, তারপর আমার 13700K, 13900K এই প্রসেসরগুলো ওভারক্লক করার জন্য কিন্তু আমরা এই মাদারবোর্ডটা ইউজ করবো। কারণ সিন্স বিং আ জেড সিরিজ মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো কিন্তু ওভারক্লকিংয়ের জন্য পারফেক্ট। প্লাস এই মাদারবোর্ডটা যেটা আছে এটা যে VRM আর্কিটেকচার আছে, দিস কামস উইথ আ 20+1+2 ফেস ডিজাইন। সো বেসিক্যালি হোয়াট দ্যাট মিনস ইজ এই প্রত্যেকটা ডিজিটাল VRM ফেস এটা হলো 105 অ্যাম্প পর্যন্ত। সো ইউর প্রসেসর গেটস দ্যাট অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্টেবল পাওয়ার, যেটার মাধ্যমে আপনারা হায়ার ওভারক্লকিং ভ্যালু সি করতে হচ্ছে। মানে এই মাদারবোর্ডে বলাই আছে যে একটা 3900K প্রসেসরকে সে বায়োস থেকে লাইক উইদাউট এনি ভোল্টেজ টুইকিং অ্যান্ড এনিথিং বায়োস থেকে প্রোফাইলই সেট করা, যেখানে আপনারা 6 GHz ক্লক করতে পারবেন একটা 3900K প্রসেসরকে। ওয়েল 20 ফেজের পাশাপাশি একটা সেপারেট ফেজ দেওয়া আছে ফর প্রোভাইডিং সেপারেট পাওয়ার ফর দ্য বিল্ট ইন গ্রাফিক্স চিপ, এবং দুইটা ফেজ দেওয়া আছে ফর প্রোভাইডিং পাওয়ার টু দ্য র্যাম স্লট যদি আপনারা র্যাম ওভারক্লক করতে চান। সো ইউ নো দ্যাট এই মাদারবোর্ডটার মধ্যে ইউল গেট অ্যাম্পল অফ পাওয়ার ফর ইউর কম্পোনেন্টস ফর ওভারক্লকিং, এবং ওভারক্লকিংটা কিন্তু অনেক স্টেবল থাকবে। সো নেক্সট আপ উইল বি টকিং অ্যাবাউট দ্য থার্মাল ডিজাইন ফর দিস মাদারবোর্ড। সো আমরা সবাই জানি যে যেটা আমরা বললাম যে এটা যে 20+1+2 ফেজ ডিজাইন আছে, এবং প্রত্যেকটা ফেজ ক্যান ড্র আপ টু 105 অ্যাম্প অফ পাওয়ার। সো দিস phases are supposed to run hot, কারণ এত বেশি পাওয়ার ড্র করলে ইট ইজ বাউন্ড টু প্রডিউস আ লট অফ হিট। বাট এই হিটটাকে অ্যাবজর্ব করার জন্য কিন্তু গিগাবাইট তাদের ট্রেডিশনাল যে মাদারবোর্ডের যে কুলিং সিস্টেমটা থাকে, হিটসিংটা থাকে, একটা অ্যালুমিনিয়াম ব্লক বসাই দিলাম, ওরকম হিটসিং ডিজাইনে কিন্তু যায় না। দে ওয়েন্ট টু দ্য ড্রয়িং বোর্ড অ্যান্ড দে কেম আপ উইথ দিস নিউ ফিনজারে হিটসিং ডিজাইন। ইটস কল্ড দ্য ফিনজারে হিটসিং 3 ডিজাইন। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা VRM-এর উপর দিয়ে একটা কপার পাইপ রান করতেছে, উইচ ইজ অ্যাক্টিভলি অ্যাবজর্বিং দোজ হিট টাইটলি ফ্রম দোজ VRM। তার পাশে কিন্তু আমার থার্মাল প্যাডের একটা লেয়ারও থাকতেছে ফর অ্যাডিশনাল হিট অ্যাবজর্পশন। ওইটার ঠিক উপরে আমরা যদি দেখি, ওইটার উপরে আমাদের ফিন্স আর হিটসিং ডিজাইনটা বসে। তো বেসিক্যালি আমরা গ্রাফিক্স কার্ডে যেরকম দেখি যে ফিন্স করে হিটসিং ডিজাইন থাকে, যাতে মাঝখানে গ্রুভ থাকে যেখান দিয়ে এয়ার পাস করতে পারে। সাধারণত মাদারবোর্ডের ক্ষেত্রে ইউজ করা হয় না, মাদারবোর্ডে একটা সলিড চাঙ্ক অফ মেটাল অ্যালুমিনিয়াম দিয়ে দেয় যেটার মধ্যে গ্রুভ থাকে। বাট এখানে কিন্তু অরস ওয়েন্ট উইথ ইজ ফ্ল্যাগশিপ ডিজাইন, তারা কিন্তু ফিন্সারে হিটসিং ডিজাইনটা দিচ্ছে যাতে বেশি হিট অ্যাবজর্ব হয় এবং ওভার আ লার্জ, কারণ আমরা জানি ফিন্স যদি থাকে চিকন আমাদের কিন্তু সারফেস এরিয়াটা অনেকখানি ইনক্রিজ হয়ে যায়, এবং সারফেস এরিয়া ইনক্রিজ হওয়ার কারণে হলো মোর দ্য সারফেস এরিয়া, এবং মোর সারফেস এরিয়ার উপর কিন্তু আমাদের বেশি হিটটা অ্যাবজর্ব হয়, যেটা আমাদের যে কেসিংয়ের যে ফ্যানগুলো থাকে। কারণ এই হিটসিংকে ঠিক এই পাশেই কিন্তু আমরা যদি জানি কেসিংয়ে যখন মাদারবোর্ড বিল্ড করা হয় একটা এক্সস্ট ফ্যান থাকে, সিস্টেম এক্সস্ট ফ্যান থাকে, এটা কিন্তু ইজিলি এই হিটটাকে কেসিংয়ের থেকে বাইরে পুশ করে দেয়, দেয়ার বাই অ্যাক্টিভলি কুলিং ইউর VRM ডাউন। এর পাশাপাশি আর একটা হিটসিং ডিজাইন যেটা ইউজ করা হচ্ছে সেটা হলো M.2 থার্মাল গার্ড। সাধারণত আমরা কিন্তু M.2-র উপরে কোনো থার্মাল গার্ড দেখি না, বাট এইখানে M.2-র উপরে একটা হিউজ চাঙ্ক অফ মেটাল দেওয়া আছে উইথ গ্রুপস অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি এখানে কিন্তু সেম হচ্ছে যে আমাদের M.2-টা যে PCIe Zen 5 M.2-গুলো আছে, এগুলো when they are producing those heat, NAND ফ্ল্যাশগুলো যখন হিট আপ হয়ে যায়, it is absorbed by the thermal pad below this metal chunk, and এটাকে কিন্তু এই উপরে যে মেটালটা আছে এখানে স্প্রেড আউট করে দেওয়া হয়, এবং কেসিংয়ের ফ্যানের সাথে এটা কিন্তু এই হিটটা সুন্দর মতো আমার সিস্টেম থেকে বাইরে ডেসিপেট হয়ে যায়। সো দিস ইজ দ্য থার্মাল ডিজাইন ফর দিস মাদারবোর্ড। এর পাশাপাশি আমরা যদি দেখি এখানে কিন্তু আরেকটা মেটাল শিট দেওয়া আছে যেটা হলো ডাইরেক্টলি আমার চিপসেটের উপরে থাকে, এটাও কিন্তু আমার একটা হিট স্প্রেডার হিসাবে কাজ করতেছে ফর কুলিং দোজ চিপস ডাউন অ্যাজ ওয়েল। অ্যান্ড ফাইনালি দ্য আদার থিং যেটাকে আমরা যদি বলি সেটা হলো দ্য ফুল মেটাল ব্যাক প্লেট। নাও দিস মেটাল ব্যাক প্লেট হ্যাজ 2 ফাংশনালিটি। বেসিক্যালি এটা ইউজ করে, সিন্স আমি যেটা বললাম যে মাদারবোর্ডটা অনেক হেভি, সো এই মাদারবোর্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আমরা যখন Z790 মতো একটা মাদারবোর্ড দেখি, তো উই আর গানা ইউজ দোজ প্রিমিয়াম কম্পোনেন্টস ফর বিল্ডিং পিসিস উইথ দিস মাদারবোর্ড, রাইট?
সো বেসিক্যালি আমরা যখন 4090 বা 4080 গ্রাফিক্স কার্ড দোজ আর হেভি, সো এই মাদারবোর্ডে অ্যাডিশনাল সাপোর্টের জন্য পিছনে এই ন্যানো কার্বন ব্যাকপ্লেটটা ইউজ করা হয়েছে। দিস অ্যাক্টস অ্যাজ বোথ সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিট স্প্রেডার অ্যাজ ওয়েল, কারণ এখানেও কিন্তু আমার হিটটা অ্যাবজর্ব করছে এই মেটাল সারফেসটা, হুইচ ইজ দেন again carried out by the system fans out of the system. So now we'll be talking about some of the features that is unique to this motherboard. So guys, next up আমরা কথা বলবো এই মাদারবোর্ডের PCIe স্লটের চেঞ্জেসের ব্যাপারে। সো আমরা সবাই জানি 700 সিরিজ বা Z790 বলেন 750 এই সিরিজগুলো মানে 13 জেনারেশনের যে মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলোতে কিন্তু PCIe স্লট চেঞ্জ করে যাচ্ছে। এই মাদারবোর্ডগুলোতে নিউ PCIe Gen 5 স্লটগুলো ব্যবহার করা হয়েছে, হুইচ হ্যাজ ডাবল দ্য ব্যান্ডউইথ ফ্রম ইটস প্রিভিয়াস জেনারেশন। তার মানে আপনি যদি পারফরমেন্স দিয়ে চিন্তা করেন, আগের জেনারেশনের মাদারবোর্ড আর এই জেনারেশনের মাদারবোর্ডের মধ্যে গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সের উপরে কিন্তু একটা হিউজ চেঞ্জেস আসবে। আপনারা যদি 4070 4080 যেগুলো PCIe Gen 5 সাপোর্টেড গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ডগুলো যদি আপনি এই মাদারবোর্ডের সাথে কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে the difference in performance from using it with a previous generation motherboard is going to be phenomenal. আপনি কিন্তু অনেক বড় একটা পারফরমেন্স বুস্ট পাবেন from the previous generation motherboards. সো নেক্সট আমরা কথা বলবো এই মাদারবোর্ডের র্যামের ব্যাপারে। সো আমরা সবাই জানি যে নতুন চিপসেটে যে 700 যে চিপসেটটা আছে, Z790 চিপসেটে কিন্তু আমাদের DDR4 এবং DDR5 দুটোটা মাদারবোর্ড কিন্তু সাপোর্ট করে, রাইট? সো বেসিক্যালি আমাদের যদি কয়েকটা লোয়ার এন্ড মডেল থাকে যেগুলো একটু ইকোনমিক্যাল, এই মডেলগুলোতে কিন্তু DDR4 এর র্যাম ইউজ করা হয়। বাট সিন্স দিস বিং আ ফ্ল্যাগশিপ মডেল অরস মাস্টার মডেল, এখানে কিন্তু DDR5 এর র্যাম ব্যবহার করা হয়েছে। সো ইউ ক্যান সি দ্য 4 স্লটস হিয়ার আর DDR5 স্লটস। এখানে আপনার DDR5 এর যে র্যামগুলো আছে, হুইচ ইজ লাইক আপ টু 6000 মেগাহার্টজ পর্যন্ত আপনার XMP প্রোফাইলে যায়, ইউ ক্যান ওভারক্লক ইট আপ টু 8000 মেগাহার্টজ। সো এই র্যামগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সো ইউ হ্যাভ গট slot where you can use 32 GB RAM kit, so you can use up to 4, so 128 GB পর্যন্ত র্যাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এবং এগুলো সব DDR5 র্যাম। এবং DDR5 র্যামের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এটার ক্যাশ লেটেন্সি একটু বেশি হলেও এটা কিন্তু হিউজ চাঙ্ক অফ ডাটা একসাথে কিন্তু তারা ট্রান্সফার করতে পারে। তার মাধ্যমে বেসিক্যালি আপনারা যদি ওয়ার্ক স্টেশন টাইপের বিল্ড করেন, কোনো লেটস সে ফর রেন্ডারিং এইসব টাইপের কাজের জন্য বিল্ড করেন, DDR5 রিয়েলি হেল্পস, কারণ এটা কিন্তু আপনার ওই যে আপনার যে হিউজ চাঙ্ক অফ ডাটা প্রসেস এবং রেন্ডার করেন, ওইখানে কিন্তু DDR5 একটা বড় একটা রোল প্লে করে, এবং তারা কিন্তু খুবই ফাস্ট এই ডাটাটা প্রসেস করতে পারে। তার কারণে আপনার যে ওয়ার্কলোড আছে, ওয়ার্কলোডের ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক টাইমটা, যেমন ভিডিও রেন্ডারিং বা ভিডিও প্রসেসিং, এনকোডিং, এই টাইমটা কিন্তু অনেকখানি শর্টডাউন হয়ে আসে। সো আপনারা যদি বড় কোনো লার্জ স্কেলে যদি কোনো ভিডিও প্রোডাকশন হাউস বা ডিজাইনিং হাউস থাকে, সেই ক্ষেত্রে আই উড সাজেস্ট যে অলওয়েজ গো ফর DDR5 র্যাম সাপোর্টেড মাদারবোর্ড ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট বিল্ডিং নিউ পিসিস। যদি আপনার নতুন যে সিস্টেমটা বিল্ড করতে যদি DDR5 এর অপশন থাকে, গো উইথ ইট। সো M.2 ব্যাপারে তো বলার তেমন কিছু নেই, কারণ আমরা জানি প্রিভিয়াস জেনারেশনে M.2 PCIe Gen 4 M.2 অলরেডি মার্কেটে চলে এসেছে, যেটা হলো আমরা 11 জেনারেশনের প্রসেসরের যে বোর্ডগুলো ছিল Z670 বোর্ড, ওই বোর্ডগুলোতে দেখেছি। এখানেও কিন্তু আমাদের PCIe Gen 4 সাপোর্টেড M.2 স্লট আছে, কিন্তু দেয়ার ওয়াজ আ বিট অফ ডিফারেন্স ফ্রম দ্য প্রিভিয়াস জেনারেশন। কারণ আগে আমরা জানি M.2 স্লটগুলো বেসিক্যালি কী হতো, M.2 স্লটের ওখানে আমাদের একটা ছোট্ট একটা পিন দেওয়া হতো, স্ক্রু দেওয়া হতো, যেখানে আমরা M.2টা হোল্ড ডাউন করা লাগতো। কিন্তু নতুন জেনারেশনের যে পিসিগুলো আছে, মাদারবোর্ডগুলো আছে, তারা কিন্তু ওইটাকে অ্যাকচুয়ালি ডিচ করতেছে, কারণ আমাদের এই মাদারবোর্ডে একটা নতুন টেকনোলজি দেওয়া আছে, যেটা হলো EZ-Latch। সো বেসিক্যালি M.2 উপর একটা EZ-Latch সিস্টেম আছে। সো আপনি M.2টা জাস্ট স্লটের মধ্যে পাঞ্চ ইন করে আপনি যদি পিছনে এমনি চাপ দেন, অটোমেটিকলি M.2টা লক হয়ে যায়, ওখানে কোনো স্ক্রু লাগানো লাগে না। এর পাশাপাশি এটাকে বেসিক্যালি অরস বলতেছে EZ-Latch সিস্টেম। তো বেসিক্যালি এটা কিন্তু শুধুমাত্র যে M.2 সেটার জন্য না, এখানে আপনারা যদি দেখেন আমাদের গ্রাফিক্স কার্ডের এখানে একটা পিন আছে, যে পিনটা আমাদের মুভ করে বেসিক্যালি গ্রাফিক্স কার্ডটা রিমুভ করতে, যখন আমরা গ্রাফিক্স কার্ডটা কানেক্ট করি, এটার কারণে কিন্তু গ্রাফিক্স কার্ডটা লক হয়ে যায়। যখন সিস্টেম বিল্ড করা থাকে, যদি আপনার গ্রাফিক্স কার্ড কখনো চেঞ্জ করতে হয়, আপনি কিন্তু ভিতরে হাত ঢুকে এই জিনিসটা খোলা কিন্তু অলমোস্ট ইম্পসিবলের মতো হয়ে যায়। আমি জানি না আপনাদের ব্যাপারে, কিন্তু আমার আঙ্গুলগুলো যে মোটা, আমার আঙ্গুলগুলো এখানে যায় না, আমার স্ক্রুড্রাইভার দিয়ে এরকম করে পাঞ্চ ইন করে এই গ্রাফিক্স কার্ডটা রিলিজ করতে হয়।
এবং অনেক সময় গেছে যে আমার এরকম স্ক্রুড্রাইভার যেটা করতে গিয়ে আমার ওইখান থেকে স্লিপ কেটে আমার পিসিবির মধ্যে একটা যে স্ক্রুড্রাইভারটা পড়ছে এবং মাদারবোর্ড ড্যামেজ হয়ে গেছে। তো এগুলোর কথা চিন্তা করে কিন্তু এইখানে একটা কুইক রিলিজ বাটন দিয়ে দিচ্ছে। সো বেসিক্যালি আপনার যদি এই যে গ্রাফিক্স কার্ড যদি এরকম লক হয়ে যায় কোনো কারণে, আপনি গ্রাফিক্স কার্ড যখন কানেক্ট করবেন, যে দেখছেন এখানে লক পজিশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এই জিনিসটা আনলক হয়ে যাবে। ওয়েল, এটা কিন্তু তেমন রেভলিউশনারি তেমন কিছু না, বাট এটা কিন্তু আপনার পারফরমেন্সের দিকেও কিন্তু তেমন কোনো ডিফারেন্স আনবে না। কিন্তু টু হ্যাভ আ থিং লাইক দিস, যেটা হলো উইচ উইল help you to, which will make your life easier, this kind of thing is much appreciated, at least আমার জন্য this is much appreciated. এবং this being a flagship motherboard from Aorus lineup, you should have small gimmicks like this, যেটার কারণে আপনার ইউজারদের লাইফটা একটু ইজিয়ার হয়ে যায়। সো নেক্সট আপ উইল বি টকিং অ্যাবাউট দ্য অডিও কনফিগারেশন ফর দিস মাদারবোর্ড। সো আমাদের এখানে রিয়েলটেকের অডিও ড্রাইভার ইউজ করা হয়েছে, তার পাশাপাশি ইএসের সেভারের একটা ডেক দিয়ে দেওয়া হয়েছে ফর বেটার সাউন্ড কোয়ালিটি। এর পাশাপাশি আমরা কিন্তু জানি যে গিগাবাইট হ্যাজ বিন ইউজিং নিশিকন অডিও ক্যাপাসিটার্স ফর বেটার সাউন্ড কোয়ালিটি ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, আমার মনে হয় অলমোস্ট 10-12 ইয়ার্স নাও। তার পাশাপাশি যেটা আরেকটা জিনিস যেটা গিগাবাইট করে, আই ডোন্ট নো অ্যাবাউট আদার ব্র্যান্ডস, বাট গিগাবাইট ডাজ দিস অ্যান্ড ইট হ্যাজ বিন আ ফিচার ফর আ লং টাইম, সেটা হলো যে এলইডি ট্রেস পাথ। সো বেসিক্যালি সাউন্ড বিং অ্যান অ্যানালগ সিগন্যাল, আর যেহেতু আমাদের যে ডিজিটাল সিগন্যাল আছে, যেমন আমাদের পিসি এক্সপ্রেস লেন, অন্য যে কম্পোনেন্টগুলো আছে আমার মাদারবোর্ডে, এগুলো বিং ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল, গিগাবাইট কী করে তার মাদারবোর্ডটাকে একটা এলইডি ট্রেসপাথ দিয়ে সেপারেট করে দেয়, যেখানে তাদের অ্যানালগ সিস্টেমগুলো এক সাইডে থাকে আর ডিজিটাল সিস্টেমগুলো এক সাইডে থাকে। তার ফলে বেসিক্যালি যেটা হয় যে এই দুইটা সিগন্যাল না একটা আরেকটার কাছাকাছি আসে না, তার ফলে বেসিক্যালি নয়েজ ক্রিয়েট হয় না। কারণ আমরা সবসময় জানি যে, কারণ আপনারা যদি কখনো দেখেন যে একটা হেডফোন, ঠিক আছে, যেখানে ট্রান্সমিট করছে, ওইটার সামনে যদি আপনি কোনো ম্যাগনেট বলেন বা আপনি কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট আনেন, আপনি কিন্তু দেখবেন ইট প্রডিউসেস আ নয়েজ, একটা ঝিরির করে একটা সাউন্ড আসে, নয়েজ প্রডিউস করে। তো এই নয়েজটাকে রিডিউস করার জন্য বেসিক্যালি হোয়াট গিগাবাইট ডাজ ইজ, তারা তাদের মাদারবোর্ডের মধ্যে তাদের অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালগুলোকে একটা এলইডি ট্রেসপাথ দিয়ে সেপারেট করে দেয় এবং দুইটা মাদারবোর্ডের দুইটা সেপারেট কর্নারে রাখে, সো দ্যাট ইট ডাজ নট ইন্টারফেয়ার উইথ ইচ আদার। সো গাইস, ফাইনালি আমরা কথা বলবো এই মাদারবোর্ডের আইও পোর্ট নিয়ে। এবং আমরা যদি এখানে তাকাই, এখানে যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখবো আমাদের সিমোস ক্লিয়ার বাটন। সো বেসিক্যালি হোয়াট দিস ডাজ ইজ, আমরা জানি যে মাদারবোর্ডের সিমোস ক্লিয়ার করতে হলে ফার্স্ট অফ অল যেটা করতে হয় যে ব্যাটারি খুলতে হয়, বাট এই মাদারবোর্ড আপনারা করতে হবে না, আপনার সিমোস ক্লিয়ার বাটন ধরে রাখলে আপনার সিমোস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তার পাশে একটা কিউ ফ্ল্যাশ বাটন আছে। সো আপনার যদি বায়োস ফ্ল্যাশ করতে চান, সো ইনস্টেড অফ গোয়িং ইনটু দ্য বায়োস, আপনি বাটনটা ক্লিক করে আপনার বায়োস ফ্ল্যাশ হয়ে যাবে, দেন ইউ ক্যান কানেক্ট বুট ইউর নিউ বায়োস। এর পাশাপাশি আমরা যদি এখানে নিচে দেখি, তার ঠিক নিচে এখানে হলো আমাদের ওয়্যারলেস কানেক্টিভিটি পোর্ট আছে। সো আপনার ওয়্যারলেস যে ডঙ্গলটা আছে এটা এখানে কানেক্ট করতে পারবেন। সো এর মাধ্যমে আপনার মাদারবোর্ডে যে ওয়্যারলেস ফিচারগুলো আছে অ্যাক্টিভ হয়ে যায়, যেমন ওয়াইফাই আর হলো ব্লুটুথ। আর আমরা এটাও বলে দিচ্ছি যে এই ডঙ্গলটা কিন্তু ওয়াইফাই 6 সার্টিফাইড। সো বেসিক্যালি ইউল গেট দ্য ফাস্টেস্ট ওয়াইফাই কানেক্টিভিটি অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। তার ঠিক নিচে যদি আমরা দেখি, আমাদের এখানে 4টা ব্লু কালারের USB 3.2 পোর্ট আছে। ঠিক তার নিচে আমরা যদি দেখি, এখানে 2টা 4টা 6টা এবং এইখানে একটা 7টা আমাদের USB 3.2 টাইপ A পোর্ট আছে। ঠিক তার পাশাপাশি 1টা 2টা 3টা USB 3.2 টাইপ C পোর্ট আছে ফর কানেক্টিভিটি। এবং আমরা বলে দিচ্ছি এই টাইপ সি পোর্টগুলো কিন্তু 20 গিগাবাইট পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। সো দ্যাট ইজ এ সুপার ফাস্ট ডাটা ট্রান্সফার দ্যাটস অ্যাভেলেবল ইন দিস জেনারেশন। অ্যান্ড ফাইনালি এখানে একটা ডিপি পোর্ট আছে। সো দিস ডিপি পোর্ট ইজ ফর ইন্টেল এইচডি গ্রাফিক্স। কারণ আপনারা যদি এই মাদারবোর্ডের সাথে সবাই একটা গ্রাফিক্স কার্ড কানেক্ট করবে, গ্রাফিক্স কার্ড কানেক্ট করলে গ্রাফিক্স কার্ড থেকেই আপনারা মনিটর ডিসপ্লে দিতে পারবেন। বাট কোনো কারণে যদি আপনাদের গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়ে যায়, আপনারা ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড থেকে ডিসপ্লে দিতে চাইলে এইটার মাধ্যমে ডিসপ্লে দিতে পারবেন। এছাড়াও যদি আপনার কখনও যদি এরকম কোনো সিচুয়েশন হয়, যেটা সাধারণত হয় না, যে আমার লেটস সে গ্রাফিক্স কার্ডের প্রত্যেকটা স্লট, মনিটরের স্লট, ডিসপ্লের স্লট বুকড হয়ে আছে, সো আই নিড টু গেট আ সেকেন্ডারি ডিসপ্লে। তো আপনার বায়োসের মাধ্যমে কাস্টমাইজ করে এই
ডিপি পোর্টটা থেকেও কিন্তু গ্রাফিক্স কার্ডের ডিসপ্লে আউট করতে পারবে। সো বেসিক্যালি আই হ্যাড টু ফেস দিস প্রবলেম যখন আমি আমার একটা প্রিভিয়াস জেনারেশনের সিস্টেমে গ্রাফিক্স কার্ডের মাধ্যমে, সো গ্রাফিক্স কার্ড দিয়ে আমার 2টা মনিটর রান করতেছিল, তার পাশাপাশি আমি ভিআর কানেক্ট করতে গেছিলাম অ্যান্ড সামহাউ আই র্যান আউট অফ স্লটস। আমার কাছে যে কেবল ছিল ওই কেবলটা মানে গ্রাফিক্স কার্ডের ওই কেবলের পোর্ট কোনো খালি ছিল না, অ্যান্ড দেন অনলি অপশন আই হ্যাড ইজ টু রান ইট ফ্রম মাই মাদারবোর্ড। সো আমরা বায়োস থেকে কনফিগার করে আমাদের যে ডিসপ্লেটা আছে এইখান থেকে হলো আমরা গ্রাফিক্স কার্ডের আলাদা একটা ডিসপ্লে বাইর করি। সো দিস ইজ কাস্টমাইজেবল, আপনার বায়োস থেকে এটা টুইক করতে পারবেন ইফ ইউ নিড ইট, দ্যাট ইজ। আর ফাইনালি যদি আমরা নিচের দিকে দেখি, এখানে আমাদের একটা অপটিক্যাল আউট আছে। সো বেসিক্যালি আপনারা যদি কেউ অপটিক্যাল অডিও ডিভাইস ইউজ করেন তার জন্য এখানে একটা পোর্ট আছে। আর আপনারা যদি নর্মাল ইউজ করেন তো এখানে একটা মাইক্রোফোন পোর্ট আর একটা অডিও আউটের পোর্ট আছে। ঠিক তার উপরে একটা ল্যান্ড পোর্ট আছে, ইটস আ 10 গিগাবিট ল্যান্ড পোর্ট। সো বেসিক্যালি আপনার যদি 10 গিগাবিট রাউটার থাকে, ইউ আর গানা গেট সুপার ফাস্ট ইন্টারনেট অন দিস মাদারবোর্ড। সাধারণত 10 গিগাবিটের ল্যান্ড পোর্টের দামই সেপারেটভাবে যদি আমরা চিন্তা করি, একটা 8-10 হাজার টাকা থাকে একটা 10 গিগাবিটের ল্যান্ড পোর্টের দাম। এই 10 গিগাবিটের ল্যান্ড পোর্টটা এই মাদারবোর্ডে দেওয়া আছে। সো আপনার যদি আইএসপি সাপোর্ট করে, প্লাস আপনার কাছে বাসায় যদি একটা 10 গিগাবিটের যদি ব্যান্ডউইথের রাউটার থাকে, ওইখান থেকে আপনার 10 গিগাবিটের লাইন টেনে এই মাদারবোর্ডে 10 গিগাবাইট ল্যান্ড পোর্ট থেকে ইন্টারনেট কানেক্টিভিটি ইউজ করতে পারবেন। So that was the basic overview of Z790 Aorus Master Motherboard. So guys, আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি লিভ আ লাইক অন আওয়ার পেজ, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ইট অন ইউটিউব তাহলে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রিপশন করে দিবেন এবং বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও ড্রপ করতেছি। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্টে আপডেটেড, you are gonna get a notification through that. This is Gazi Rahman signing off. Next video তে আবার দেখা হবে।